সোনারগাঁও আর মধুবন এই দুটি গ্রামকে আলাদা করে রেখেছে এক বিশাল নদী, নাম মালতী। এই নদী একদিকে জীবন দিয়েছে, আবার অন্যদিকে কেড়ে নিয়েছে অসংখ্য স্বপ্ন। সোনারগাঁওয়ের মানুষ নদীকে আশীর্বাদ ভাবে, কিন্তু মধুবনের মানুষ এই নদীকে অভিশাপ ভাবে, কারণ বছরের পর বছর তারা এই নদীর প্রবল স্রোতে তাদের প্রিয়জনদের হারিয়েছে। সোনারগাঁওয়ের সবচেয়ে সুন্দরী মেয়ে লালি। তার কালো দীর্ঘ চুল, টানা টানা চোখ আর লাবণ্যময় চেহারায় যে কেউ মুগ্ধ হয়ে যায়। কিন্তু তার সৌন্দর্যের চেয়েও বেশি বিখ্যাত তার রান্নার হাত। তার হাতের রান্নার স্বাদ একবার যেই খেয়েছি সে ভুলতে পারে না। লালির বাবা কাশেম মিয়া একজন ধনী কৃষক, গ্রামের বড় মুরব্বী। তার একটাই স্বপ্ন, তার মেয়ে যেন এমন একজন ভালো ঘরের ছেলের সঙ্গে বিয়ে করে। অন্যদিকে মধুবনের ছেলে নূরবীর, সে তার বাবার একমাত্র সন্তান, শক্তিশালী, বুদ্ধিমান আর প্রবল সাহসী। নদীর ভয় সে কখনো পায়নি, সে বরং এই নদীকেই তার বন্ধুর মতো দেখে। একদিন সকালবেলা সুরবীর ঘোড়ার উপর চেপে শিকারের জন্য বেরিয়ে পড়ে, আর অপরদিকে ললি নদীর পাড়ে স্নান করার জন্য আসে। ললি স্নান করছিল, হঠাৎ সুরবীরের নজর ললির দিকে পড়ে। সেখানেই প্রথম ললি আর সুরবীরের দেখা হয়। এই ছেলেটা কে? এত আত্মবিশ্বাসী কেন? আমার দিকে কেন ফেল ফেল করে দেখছে? মেয়েটাকে খুব কাছের মনে হচ্ছে। এত সুন্দর মেয়ে আমি আগে কখনো দেখিনি। যাই কাছে গিয়ে কথা বলি। তুমি কি জানো, তোমার ওই ঘন চুল, তোমার ওই দুটি চোখ কত সুন্দর। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি সব মেয়ের সাথে এভাবে কথা বলো? না, শুধু সেই মেয়েকে বলি যার চোখের দিকে তাকিয়ে মনে হয় সে আমার হৃদয় চুরি করে নিয়েছে। চেনা নেই জানা নেই, কি রকম করে কথা বলছে? পাগল নাকি? আমাকে কতদিন থেকে চেনে এরকম করে কথা বলছে? ডলি, তোর কি হয়েছে? স্নান করে এসেই শুয়ে পড়লি? খাবার জন্য নিচে চলে আয়, সবাই তোর জন্য অপেক্ষা করছে। দিদি, তোর কি হয়েছে? দুদিন থেকে ঠিকমতো কথা বলছিস না। মা খেতে ডাকছে, তবু তুই যাচ্ছিস না। কি হয়েছে তোর? মাকে বল। জানিস পম্পি, আজকে যখন নদীতে স্নান করছিলাম তখন এক যুবক হঠাৎ আমার দিকে এগিয়ে আসে। তাকে দেখে হঠাৎ মনে হলো সে আমার অনেক কাছের মানুষ। একদিন মধুবনের গ্রামে আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলছিল সেই গ্রামের বাড়িঘর। একটাও গ্রামের বাড়ি আস্ত ছিল না। এটা কার কাজ, কি করে হলো, কেউ বুঝতে পারল না। বীর, বীর বাবা, আমাদের তো সবকিছু শেষ হয়ে গেল। তুই এমন কোনো কাজ করবি যেন দুই গ্রামের মধ্যে একটা ভালোবাসা সৃষ্টি হয়। বীর, আমাদের গ্রাম জ্বলে গেছে, আমাদের বাড়িঘর সব জ্বলে ছারখার হয়ে গেল। আমার মনে হয় নদীর ওপারের লোকজনরাই এই কাজ করেছে। তুমি এখন একটু শান্ত হও, তোমার শরীর ভালো নয়। হে ভগবান, কোথায় ছিলা, কোথায় চলে এলাম? আরো যে আমাকে কি কি দিন দেখতে হবে। একদিকে বাড়ির অশান্তি, অপরদিকে আমার প্রিয় মানুষটিকে খুঁজে পাচ্ছি না। বীর, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি তো খাবার জোগাড় করে নিয়ে এসেছি। এত কষ্ট করে ল্যাকড়ি জোগাড় করে দিয়েছি, মহাজন টাকাই দেয়নি, বরং মহাজন আমাকে মেরে তাড়িয়ে দিয়েছে। আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? যেখানে যাই শুধু একই ছবি আমার চোখের সামনে ভেসে ওঠে। দিদি, বাড়িতে সবাই টেনশনে আছে, তোর কি হয়েছে? তোর জন্য বাড়ির লোকেরও টেনশন হচ্ছে। একটু নিজের দিকে খেয়াল রাখ। আমার কি হয়েছে আমি নিজেই বলতে পারছি না। যেদিকেই তাকাই শুধু ওরই ছবি আমার চোখে ভেসে ওঠে। আমি এখন কি করতে পারি? লাকড়ি লাগবে, রাখলি লাগবে, তাজা লাকড়ি। ভাই, লাকি তাজা আছে তো? ঠিক আছে, তুমি আমার বাড়িতে নিয়ে আসো। বীর তার প্রিয় মানুষের খোঁজে বেরিয়ে পড়ে। নদী নালা পেরিয়ে দীর্ঘ কয়েকদিন ধরে সে হাঁটতে থাকে। গুরুজি, গুরুজি, গুরুজি। হে মানব, তুমি আমার ধ্যান খারাপ করেছ। যে কাজের জন্য তুমি এসেছো সেটা তো পাবে। গরু হয়ে যখন সবাইকে খুশি করতে পারবে তখনই তোমার শোল কলা পূরণ হবে। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, সেই দিন তোমার মুক্তি হবে। বীর তার যন্ত্রণা নিয়ে গ্রামের দিকে চলে যায়। মা, মা, দেখো কত সুন্দর একটা গরু। সত্যিই তো, গরুটা তো খুব সুন্দর। এত অদ্ভুত গরু আমি আগে দেখিনি। নিশ্চয়ই কোন ধনী বা রাজপ্রিয় মানুষের গরু হতে পারে। বীর সেই ঋষির অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রত্যেক বাড়িতে ঘুরে ঘুরে
সে এক এক দো দো করে হিরে বাড়তে লাগে, গ্রামের লোকেরা খুশি হয় তাকে যেন চিনতে পারে। সেই বীর হঠাৎ একদিন বীরের সামনে ললি এসে পৌঁছায়। বীর ললিকে দেখে চিনতে পেরে যায়। ললি ও তাকে আদর করে। এরপর দুজনেই ললির বাড়িতে চলে যায়। বীর ললিকে পাহারা দিতে থাকে। এইবার বীর সেজে দেখা যাক কিরকম লাগছে আমাকে। তখনই ললি জেগে ওঠে। তুমি এখানে কি করে এলে? আমি তোমাকে কত না খুঁজেছি, তবু তোমার দেখা পাইনি। তুমি আর আমাকে ছেড়ে যাবে না তো? হ্যাঁ, সে অনেক কথা, আমিও তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু তোমাকে পাইনি। তোমার কাছে যখন পৌঁছে গেছি, তোমাকে ছেড়ে আর কখনো কোথাও যাব না।